মিডিয়া সাংবাদিক ভাইয়েরা, আমার পুত্রতুল্য অত্র এলাকার মুরব্বিয়ান এবং যুবক ভাইয়েরা, আসসালামু আলাইকুম। সম্মানিত সুধী, সময় স্বল্পতার জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। প্রত্যেকের নাম সম্বোধন করে আমি সময় নষ্ট করতে চাই না, যেহেতু এখানে আমাদের প্রধান অতিথি সাহেব, ওনার কাছ থেকে আমরা অত্যন্ত মূল্যবান দিক নির্দেশমূলক কথাবার্তা শুনবো, সেই হিসাবে আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। সম্মানিত সুধী, আমি ব্যক্তি হিসাবে নিজেকে গৌরবান্বিত এবং কৃতজ্ঞতা বোধ করছি। স্যার আবু জাফর ডক্টর মাহমুদ সাহেব সেই স্বপ্নের দেশ আমেরিকার দিক থেকে যখন 2022 সালে বাংলাদেশে বিশেষ করে সিলেট অঞ্চলে মানুষ যখন বন্যায় দুর্যোগ কবলিত হয়ে দিক বিদিক হারিয়ে দিশেহারা হয়ে গেছিল, তখন উনি এই আমাদের বিশেষ করে আমাদের অত্র অঞ্চলের আমার আজকের সবার সম্মানিত সভাপতি যিনি, ওনার সাথে পরিচিত, ওনার মাধ্যমে আমাদের এই এলাকার গরিবদের কি বন্যা কবলিত মানুষের জন্য অনেক ত্রাণ নিয়ে এসেছিলেন এবং সেই ত্রাণ সামগ্রী বিতরণে আমি নগণ্য মানুষও উপস্থিত ছিলাম। আমি আমার অত্র এলাকার পক্ষ থেকে স্যার ডক্টর আবু জাফর মাহমুদ সাহেবকে আবারও ধন্যবাদ এবং অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি। সম্মানিত সুধী, আমি কথা বাড়াচ্ছি না, আমি আমার অত্র এলাকার পক্ষ থেকে আমি আবারও ওনার মাননীয় প্রধান অতিথি মহোদয়কে এইটুকুনি দাবি রাখতে চাই যে বিশেষ করে যেহেতু আমার শ্রদ্ধাভাজন সভাপতি কবির মামার সাথে আপনার সম্পর্ক আছে, যোগাযোগ আছে, তাই আপনি বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে অতীতের ন্যায় আমাদের এই অত্র এলাকার কথা আপনার বিবেচনায় রাখবেন, সেই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। সম্মানিত এলাকাবাসী, আমরা অত্যন্ত সম্মানিত এলাকাবাসী আমরা অত্যন্ত আপনাদের প্রতি কৃতজ্ঞ। আপনারা যে আমাদের যে প্রধান অতিথি, ওনার বক্তব্য শোনার জন্য আপনারা ধৈর্য সহকারে যেভাবে আপনারা বসে আছেন, এটাই প্রমাণ করে আমরা এলাকাবাসী, চাতকবাসী, সুনামগঞ্জবাসী, হাওড়বাসী আমরা ওনাকে সম্মান জানালাম। অতিথিকে সম্মান জানানো এটা আমাদের নৈতিক দায়িত্ব। আমরা সৌভাগ্যবান, আজকে সুদূর চট্টগ্রাম থেকে, সন্দ্বীপ থেকে আমাদের সুনামগঞ্জে অত্যন্ত এলাকায়, রিমোট এলাকায় যে উনি এসেছেন, আমরা অত্যন্ত গর্বিত। ওনার কাছে আমাদের কোনো দাবি নাই, কোনো চাপ পাওয়া নাই। অনেকে মনে করে কোনো মেহমান আসলে এলাকার মানুষের কোনো দাবি থাকতে পারে, এটা স্বাভাবিক। আজকের এই প্রোগ্রাম, এই আয়োজক কমিটি, আমাদের প্রধান অতিথির কাছে আমাদের কোনো দাবি নাই। আমাদের একটাই দাবি, উনি আমাদের সাথে যে সম্পর্ক, এই সম্পর্কটুকু উনি ওনার কাছে নিয়ে যাবেন। আমাদেরকে মাঝে মাঝে যদি এইভাবে যদি উনি আমেরিকা থেকে আসেন, আমাদেরকে দেখে যান, আমাদের কথা স্মরণ রাখেন, এটাই আমাদের চাওয়া। ওনাকে আমরা বলবো না আপনি আমাদেরকে এই দিন সেই দিন, এটা অনেকেই বলে। তাই আজকে আপনাদের সামনে মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য আমি অনুরোধ করছি। আমাদের এলাকার উনাই বিশিষ্ট মুরব্বী, সবচেয়ে বয়োজ্যেষ্ঠ মুরব্বী। আমার দাদা, আমার নানা দুই সম্পর্ক। আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন জনাব হাজী মখলিসুর রহমান সাহেবকে ওনার মূল্যবান বক্তব্য রাখার জন্য আমি ওনাকে বিনীতভাবে অনুরোধ করছি।
শারীরিক অসুস্থতার জন্য কারণে উনি বক্তব্য দিতে পারছেন না। আপনারা অবাক হবে, ওনার যে বয়স আমি যতটুকু জানি 100-র উপরে হবে, কিন্তু এটা অনেকে বিচার করবেন না। আমার দাদার বয়স 100-র উপরে হবে। তাই দাদা যে আমাদেরকে সময় দিয়েছে, এটাই আমরা ওনার কাছে কৃতজ্ঞ। ওনার কাছে আমরা ঋণী। আমরা এখন চলে যাব আমাদের সম্মানিত প্রধান অতিথির কাছে। চলে যাওয়ার আগে আমি ওনার সম্বন্ধে আমি দুটি কথা বলতে চাই। আজকে উনি আমেরিকা থেকে উনি সরাসরি ওনার ঢাকা অবস্থান করে, আমরা যতটুকু খোঁজ দিয়েছি, ঢাকা অবস্থান করে উনি বিমানে এসেই শাহজালাল, শাহপুরান, আমাদের দুই পীরের বাজার, দুই আউলিয়ার বাজার, আমরা যাদেরকে দিয়ে, যাদের মাধ্যমে আমরা মুসলমান হয়েছি, আমরা যাদের উসিলায়, সেই দুই আউলিয়াকে উনি শ্রদ্ধা জানিয়ে উনি আমাদের এই আলীগঞ্জ বাজারে এসেছেন। আলীগঞ্জ বাজার তো আরেক আমাদের হযরত আলীর নামে, এটাও আমাদের আজকের অতিথিকে আমরা এটাও মেসেজ দিয়ে দিলাম। তাই বিশেষ করে আজকের সবার সম্মানিত প্রধান অতিথি মহোদয়, উনি ওনার মূল্যবান বক্তব্য রাখার জন্য, এবং আমরা ওনাকে পেয়ে খুবই আনন্দিত, খুবই উৎসাহিত। এই যে এলাকার মানুষ, যুবক, মুরব্বিয়ান সবাই অধীর আগ্রহে আছে আমাদের প্রধান অতিথি আমাদের সামনে মূল্যবান বক্তব্য রাখবেন। উনি বিগত দিনে আমাদের পাশে যেভাবে দাঁড়িয়েছেন, আমরা ওনাকে কিন্তু বলি নাই। উনি নিজ উদ্যোগে উনি যখন দেখেছেন যে পানিতে আমরা বাসছি, পানির সাথে আমরা লড়াই করছি, তখনই উনি কবির ভাইকে উনি স্মরণ করছেন। কারণ যে কোনো একটা কিছু করতে হলে একটা মাধ্যম লাগে। কবির ভাই আমাদেরকে উনি নৌকা নিয়ে, ছোট ছোট নৌকা নিয়ে, কোনো সময় উনি বুকে পাইলাম যে হাঁটু পাইতে নামছেন, আমরা নিজ চোখে দেখেছি, আমরা ওনার সফর সঙ্গী ছিলাম। তাই আজকে আমরা যে খবর পেলাম উনি এসেছেন, তখনই কবির ভাই বললেন, স্যার ডক্টর আবু জাফর মাহমুদ তো আমাদের এলাকায় আসতে চান। সঙ্গে সঙ্গে আমরা আলীগঞ্জ বাজারে আমরা মত বিনিময় করলাম। উপস্থিত চাইবে মত বিনিময় করে এলাকার সকল মুরব্বিয়ান একমত হলেন যে কবির সাহেব, কবির ভাই, আপনি ওনাকে সম্মান দেন। ওনাকে সম্মান দেওয়া আমাদের দায়িত্ব, আমাদের আর কোনো চাপও নেই। উনি সম্মানী লোক, ওনাকে আমরা সম্মান দেব। তাৎক্ষণিকভাবে আমরা কিভাবে প্রোগ্রাম করব, কিভাবে মঞ্চ করব, কিভাবে ওনাকে আমরা রিসিভ করব, আমরা এগুলো ঠিক করলাম। আজকে আমাদের এলাকার এক জাগ তরুণ, আমি সবার নাম বলতে পারছি না, বিশেষ করে আমার ছোট ভাই মোহাম্মদ রুশন মিয়া, রুফন মিয়া, কয়াস মিয়া এবং ওনাদের বন্ধু বান্ধব, ওনারা সেই অতিথিকে মোটর শোভাযাত্রা করে আমাদের এলাকায় নিয়ে এসেছেন। নিয়ে এসে আমরা আজকে আপনার বক্তব্য শুনবো। আমরা এটাই চাই, আমরা সিলেটের মানুষ, আমরা সুনামগঞ্জের মানুষ, আমরা সিলেট হইল আত্মীয় পরায়ণ লোক। আত্মীয়তা করতে সিলেটবাসী ভালোবাসে। এটা কিন্তু সারা পৃথিবীতে, সারা বাংলাদেশে এটা স্বীকৃত। সিলেটের সাথে মানুষ আত্মীয়তা করতে চায়। সিলেটের মেয়ে যে জায়গায় গিয়েছে, সিলেটের মেয়ে যে জায়গায় গিয়েছে সেই জায়গাকে দণ্ড করেছে। আজকে শুধু লন্ডনে, আমেরিকায় আমাদের লোকেরা কেউ কাউন্সিলর হয়েছে, কেউ এমপি হয়েছে, কেউ লোকসভায় গিয়েছে। আমাদের এই সিলেটের ভাই বোনেরা আমরা যেখানে গিয়েছি আপনার দোয়ায় আমরা সম্মান অর্জন করেছি। তাই সিলেটবাসী প্রতি আল্লাহর রহমত আছে। এই রহমতকে আমরা সবাই কাজে লাগাতে হবে। আমরা দেশ করার কাজে আমরা এগিয়ে নিয়ে যেতে হবে।
এই আশাবাদ ব্যক্ত করি আজকে সবার সম্মানিত প্রধান অতিথি মহোদয়কে ওনার মূল্যবান বক্তব্য রাখার জন্য আমি আয়োজক কমিটির পক্ষ থেকে আমি বিনীতভাবে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আবু জাফর মাহমুদ। আমার পরিচয় আপনারা পেয়েছেন। আমি অত্যন্ত অভিভূত আজকে বৃহত্তর সিলেটের দক্ষিণ সাধকে আমাদের প্রাণপ্রিয় বাংলাদেশের এমন একটি উল্লেখযোগ্য জনপদে আল্লাহ আমাকে এনেছেন। এটা আমার কোনো পরিকল্পনার অংশ নয়, এর মধ্যে অন্য ধরনের কোনো প্রভাব নেই। আমার হৃদয়ে আমার যে অনুভূতি, গত বন্যায় যখন আপনাদের সাথে মহান আল্লাহ তাআলা যে আত্মীয়তা করে দিয়েছেন, আমি অনুভব করছিলাম আমার এই আত্মীয়দের সাথে দেখা। হে আল্লাহ, আমি তো কোনোদিন যাইনি, এদের কাউকে চিনি না, কিন্তু আপনি বাংলাদেশের এক প্রান্তে সন্দ্বীপ, ওখানে আমাকে জন্ম দিয়েছেন। সেখান থেকে থাকি আমি পৃথিবীর সবচেয়ে শক্তিশালী পরাক্রম আমেরিকায়। এখন আমি আমেরিকায়, ওখান থেকে এ পর্যন্ত এই হাত যখন বিস্তৃত করেছেন, আমি নিশ্চয়ই একটা দায়িত্ব অনুভব করি। ভালোবাসার দায়িত্বের সমান কোনো দায়িত্ব নেই। আমার সাথে যে সম্পর্কটা করে দিয়েছেন, এই সম্পর্কটা হচ্ছে ভালোবাসার। আমরা সবাই বাংলাদেশের। জেনারেল ওসমানী সাহেবের কমান্ডে, পরিকল্পনায়, নির্দেশে যুদ্ধ হয়েছে। এই যুদ্ধ বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ, মহান মুক্তিযুদ্ধ। এই যুদ্ধের আমি একজন সৈনিক। আমি মনে করি মুক্তিযুদ্ধ যেমন শেষ হয় না, একজন যোদ্ধাও কোনোদিন রিটায়ার করে না। যতক্ষণ জীবিত ততক্ষণই যুদ্ধ চলবে। কারণ এই যুদ্ধ হচ্ছে প্রেমের যুদ্ধ, সম্পর্কের যুদ্ধ, আপন মানুষকে ভালোবাসার যুদ্ধ। যদি আমার মধ্যে ভালোবাসা থাকে, আপনাদের সাথে, আমার প্রিয় মানুষের সাথে দেখা হবেই। আর যদি তা না থাকে, ওই নাটকীয় ভাবে একবার দেখা হলো, ছবি তোলা হলো, তারপরে ঠিকানা নেই। এগুলো কারা করে আপনারা জানেন, তারাও আমাদের আপন। এর মধ্যেই আমাদের বেঁচে থাকতে হবে। আমি বক্তব্যে যাচ্ছি তার আগে আমাদের মিডিয়ার যে সমস্ত ভাইয়েরা কষ্ট করে এখানে এসছেন, আমাদের মধ্যেকার যে ভালোবাসার রূপ, এই রূপ সম্পর্কে দেশবাসী এবং দুনিয়াবাসীকে জানাবার একটা আগ্রহ থেকে আপনাদের এখানে আসা, এটি চমৎকার কাজ। আমাদের ট্রেডিশনে এটা প্রায় কম। আপনারা এই কৃতিত্বের অধিকারী, আপনারা একটা বড় কাজ করছেন। আমি যখন বন্যার কথা শুনে আপনাদের মুখে, আমি নিজ থেকে ফিল করছিলাম আমার সামনে থেকে ব্যবহার কথা হয়, কিন্তু বন্যা শুরু হওয়ার 2 দিন আগে আমি কবির ভাইয়ের কাছে পাঠিয়ে দিয়েছিলাম যা কিছু সম্বল ছিল। কারণ বন্যায় আপনাদের কষ্ট হবে, বন্যা হবে তখনও পত্র পত্রিকায় টেলিভিশনে আসে নাই,
কিন্তু আমি জানতাম আমার ভিন্ন পরিচিতি আছে, ভিন্ন সম্পর্ক আছে। আল্লাহ তাআলা যখন বাড়তি কোনো কিছু দেন, তখন আমি মনে করি যে আমার বাড়তি দায়িত্বটা আমাকে যতটুকু উপহার দেওয়া হলো তার চাইতে অনেক বেশি। এটা আমি ফিল করি, এটা বই পুস্তকে পড়ি নাই, আমার দেশের নেতাদের কাছ থেকেও শিখি নাই, কারণ তারা এগুলো করতেন না। আমার কাছে সংবাদ ছিল এই সিলেটে উপরের অঞ্চল থেকে পানি পাঠানো হবে, দরজা খুলে দেওয়া হবে। অন্যরা জানেন না অথবা জেনেও চুপ করেছিলেন, এটার সাথে আমি জেনেই ব্যবস্থা নিয়েছি। এখানে হচ্ছে পার্থক্য। আমার সাথে আপনাদের এই যে প্রেম এবং সম্পর্ক, এই সম্পর্কের আর অন্যদের সম্পর্কের পার্থক্যটাও এখানে। এই পার্থক্য দেখানোর স্পর্ধা আমার আছে, তাই আজকে আমি এসেছি। আপনারা আমার গলার স্বর শুনে বুঝতে পারছেন আমার গলাটা বসে আছে। আমি তো রাতেও ঘুমোতে পারি কাশতে কাশতে, কারণ এখানে অনেক বছর ধরে থাকা হয় না। এই আবহাওয়ার মধ্যে আবার ঘরে এসি, এটার মধ্যে আমি অসুস্থ হয়ে পড়ি, কাশতে কাশতে এই অবস্থা। কিন্তু আমি বিশ্বাস করি, এটা আমার বিশ্বাস, যেমন আজকে এখানে বৃষ্টি হবে না। আমি কবির ভাইয়ের সাথে যখন কথা বলি ঢাকা এয়ারপোর্ট থেকে, তখনও বলেছে বিকালে বৃষ্টি হবে না, আল্লাহ তাআলা ওই বৃষ্টি ঠেকিয়ে রাখবেন। মেঘলা থাকবে কিন্তু বৃষ্টি পড়বে না, আমার বিশ্বাস এটা। কারণ আমাদের মধ্যে যে প্রেম, এই প্রেম, এই ভালোবাসাটা হচ্ছে রিজিক। রিজিক শুধু টাকা পয়সা না, এটা হচ্ছে শ্রেষ্ঠ রিজিক, হচ্ছে একজন মানুষ আরেকজন মানুষকে ভালোবাসা। এটি আমি শিখেছি, এটি আমি চর্চা করে আনন্দ পাই, সুখ পাই, আমি সমৃদ্ধ হই। আমার যে বয়স ওটার সাথে চেহারার মিল নাই। নাহলে যুদ্ধ করার কথা শুনেন, ও যুদ্ধে একটা মাউন্টেন ব্যাটালিয়নও কমান্ড করেছে শুনলেন, আর আমার চেহারা দেখতে 30-35-45-এর মতো মনে হয়, তাই না? এটি মালিক করে রেখেছে। যেমন সিলেট নেমে আমি পারিনি এখানে আগে চলে আসতে, আমি জানি আমার এই আপন মানুষগুলো অপেক্ষা করছে, কিন্তু ওখানে হযরত শাহজালাল বসে আছে। মানুষরা আমাদেরকে অনেক কিছু শিখান যে এরা সব মরে গেছে, মরে ভূত হয়ে গেছে, এদের কাছ থেকে কি পাওয়া যাবে। কিন্তু আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন, ওদেরকে মৃত বলো না, আমি নিজেই তাদের রিজিক দেই। আমরা আল্লাহর কথা শুনবো তো, কিন্তু আমি বিশ্বাস করি তারা আছেন, এই যে পূর্বপুরুষ আমাদের, তারাই আমাদের ভালোবাসা শিখিয়েছেন। এখানে ইসলাম জারি করেছেন, যুদ্ধ করে তো করেননি, কাউকে ধমকিয়ে শাসন করে তো করেননি, ভালোবেসে। আপনারা হচ্ছেন সে ভালোবাসার প্রোডাক্ট, ভালোবাসার ফসল। তাইলে আমি কেন একটু বুদ্ধিমান হব না? যেখানে আল্লাহ তাআলার সরাসরি এরকম ভালোবাসা আছে, আমি কেন আল্লাহর প্রিয় পাত্র হওয়ার জন্য আল্লাহর এই পছন্দের এই প্রিয় পাত্রদের সাথে সম্পর্ক করব না? আল্লাহ তাআলা করে দিয়েছেন সেদিন। এরপরে যখন আবার আপনাদের সারা দেশে, আমাদের সারা বাংলাদেশে যখন শীত, তখন আবার কবির ভাইকে জিজ্ঞাসা করলাম, ভাই এই যে যাদের সাথে মেলামেশা হলো, যাদের একটু সাহায্য সহায়তা করা গেল, তারা তো অনেকে এখনো ঘর বাড়িও হতে করতে পারে না, যারা করতে পারে না তাদের কি অবস্থা? উনি তাড়াতাড়ি খবরের কথা বললেন এবং নিজের জানা ছেলেকে সেটা বললেন। বলার পরে তখন বললাম, তাহলে তো চাঁদ ইয়ে লাগবে, কম্বল লাগবে। কিন্তু আপনারা তাকে জিজ্ঞাসা করতে পারেন। আমি বলেছি, মানুষ নিয়ে কোনো রাজনীতি মানুষে করে না, ওইটা শয়তান ওই সমস্ত মানুষদেরকে দিয়ে করায় যে সমস্ত মানুষ শয়তানের সঙ্গী হয়। বলেছি একটা কম্বল যাতে 2-3-4 বছর ব্যবহার করতে পারে সেভাবে থেকে দিবেন, উনি খুব পছন্দ করবেন সেভাবে। আর আমারও আস্থা এরকম, এই একজন সৎ মানুষ পেয়েছি, যোগ্য মানুষ, উপযুক্ত নেতা, উপযুক্ত কর্মঠ মানুষ, তিনি এ বাছাই করে সবজি টুলু করে যুদ্ধ পারে গেছেন দিলেন। এর পাশাপাশি আমি আরো উৎসাহ পেলাম। আমি তো ওয়াজ করছি, একবার মাত্র দেখা হয়েছিল জীবনে। আমি দেখলাম আমি যা করছি এটার সাথে ওনার আরেক ভাই লীল মিয়া, আরেক ভাই যেখানে আছেন জিতু মিয়া, ওনার বোন শিওলি বেগম, সবাই জড়িয়ে গেছে, সবাই দান করছে, সবাই একসাথে গ্রুপে। আহ কি ভালোবাসা, কি স্পন্দিত আমি, যে
আমি একজন মানুষ, এর মধ্যে আমি টিম পেয়ে গেলাম, একটা দল পেয়ে গেলাম। যখন দল পেয়ে গেছি তখন আমি বুঝলাম আমার ওখানে শিকড় পেয়ে গেছে, আমি শিকড় পেয়ে গেছি। তারপর কথার মধ্যে দিয়ে জানলাম হাওড়ে যাওয়ার মতো ওই এক হাঁটু, এক কোমর, এক গলা পানিতে গিয়ে যে মানুষগুলো আজকে সব ভেসে গেছে, সে দাঁড়াবে না খাবে না পায়খানা ল্যাট্রিন করবে, এগুলোর কোনো কিছুর কোনো গ্যারান্টি নাই। সেই মানুষগুলোর কাছে যাওয়ার জন্য যখন আপনারা একত্রিত হয়ে এই এলাকাবাসী আপনারা যখন সেদিকে ঝাঁপিয়ে পড়লেন, আমি আবার উদ্বুদ্ধ হলাম। এটার সাথে আমার কৈশোর, আমার যৌবন, এটার সাথে পুরা মিল। সন্দ্বীপের মানুষ, বন্যা, জলোচ্ছ্বাস, তুফান, এটা আমি ছোটবেলা থেকে পেয়ে এসেছি, দেখে এসেছি। সেই কারণটাই এতে আমি কোনো ক্লান্ত হইনি, আমি অতিরিক্ত কিছুই করিনি। এটা আমার দায়িত্ব। আমি যে লেখাপড়া শিখেছি, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, এই যে পড়েছি, আচ্ছা বলুন তো, আমার আব্বা কি এই সবগুলো বানিয়ে দিয়েছিল? বই পুস্তক যেগুলো পড়েছি উনি লিখে দিয়েছিল? তো এগুলো তো আপনাদের পয়সায় এইসব বই লেখা হয়, আপনাদের পয়সায় এ রাস্তা হয়, আপনাদের পয়সায় এই দালান কোটা বিল্ডিং সব হয়েছে। তাহলে আপনাদের সবার কাছে আমি আমার মালিকের কাছে প্রতিক্ষণ পরীক্ষা দিই, আল্লাহর কাছে আমি সারাক্ষণ পরীক্ষা দিই। এই পরীক্ষাটা হচ্ছে তিনি যা শিখিয়েছেন, যা কিছু আমাকে বাড়তি দিয়েছেন, আমি তার চেয়ে বেশি করে করছি কিনা। তাহলে আমার নিজের জন্য তা থাকলো না। যেহেতু আমার জন্য আমি ওই আটক রাখি না, জমিয়ে রাখি না, এর মধ্যে যদি আমার মৃত্যু হয় তাহলে ওই সম্পদের জবাব দিতে পারবো না। কিন্তু আমি যখন আপনাদের দিয়ে ফেলেছি আমি মুক্ত হয়ে গেলাম, যার ফলে মালিক আমাকে ভালোবাসে। এই কাশিটা হচ্ছে এতটা। এখন আজকে আমি যা বলছি নিজেরা খেয়াল করছেন, কোনো বক্তৃতা নয়। আমি এসেছি আপনাদের সাথে আমার যে ভালোবাসা, এই ভালোবাসার সাথে কোনো রাজনৈতিক দলের পক্ষ বিপক্ষ কিছু নেই। আমার দেশ, দেশ তো একটা বাতাস নয়, দেশ তো মানুষ। আমি এই দেশকে ভালোবাসি। যুদ্ধের সময় যেমন ভালোবাসতাম 71-এ, ওই 72 থেকে এসে আমি অন্য অনেকের মতো করে ওই ভালোবাসার যুদ্ধ আমি ভুলে যাইনি। কিন্তু আমি জানি আমরা এমন একটা দেশ, এমন একটা ভৌগোলিক অবস্থান, যার ফলে সারা পৃথিবীর সবচাইতে যে শক্তিধর, পরাক্রমশালী শক্তি, শক্তির উপরে শক্তি, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। এখন আমি আমেরিকা। তারা যদি সারা পৃথিবীর নেতা হয় তাহলে আমিও নেতা। সেভাবে কাজ করছি। আল্লাহর কাছে সেদিন যেমন কেঁদেছে, আল্লাহ এই মানুষটা সহ্য করতে পারছে না, আপনি আর বন্যা দিয়েন না, বন্যা যাতে চিরতরে থেমে যায়। আপনারা শুধু দোয়া করলে চলবে, এটি হবে। আমি সাক্ষ্য দিচ্ছি, এই কণ্ঠ বলছি, এই বন্যা চিরতরে, সিলেটে এই বন্যা চিরতরে বন্ধ হবে। কেমনে হবে? এই কার্যক্রম আমি করি বিদায় আমি তার সফলতার পূর্বাভাসটা শুধু দিয়ে গেলাম। আপনাদের ওই কষ্ট, ওই যে বলছেন না যে আমি যেন আগে যেমন করে ত্রাণ দিয়েছি সবসময় যেন ত্রাণ দিই, দোয়া করবেন যাতে ত্রাণ দিতে না হয়, দোয়া করবেন যাতে বন্যা না হয়, দোয়া করেন যাতে আপনারা সবাই মিলে যেভাবে ভালো আছেন সম্পর্ক, এই ভালোবাসার একতাটা বাড়ে। একতায় না থাকলে পারবেন না। আমি তো রাজনীতিবিদ নই। যে সমস্ত রাজনৈতিক দল প্রধান বা রাজনীতিবিদ আমাদেরকে বিভক্ত করেছে, তারা আমাদের কোনো উপকার করেনি। তাদের কি লাভ হয়েছে এটা তারাও বুঝে, আমরা বুঝি। কিন্তু একটা সময় আসে যখন আমাদেরকে বিভক্ত করতে চেষ্টা করেছিল 70-এ, আমরা বিভক্ত না হয়ে একতাবদ্ধ হয়ে গেছি, স্লোগান দিতাম জয় বাংলা। ছাত্ররা তখন স্লোগান দিতাম জয় বাংলা। কেন? বাংলা ভাষাভাষীরা আমরা সবাই এক, উর্দুর সাথে আমাদের পার্থক্য হয়ে যায়। কিন্তু যখন একতাবদ্ধ আন্দোলন করতে করতে আমরা স্বাধীন সার্বভৌম বাংলাদেশ যখন জন্ম দিয়েছি, তখন আমার স্লোগান হবে জয় বাংলাদেশ। আমি স্লোগান দেই,
জয় বাংলাদেশ। আমার জয় বাংলা এই পথ ধরে জয় বাংলাদেশ। যদি তাকে ভালোবাসি, আর যদি তাকে ভালোবাসার অভিনয় করি, 13 রকমের 13টা আমি দিতে পারি, যেটা দিয়ে ভালোবাসা বোঝা যায়। এক একজনের ভালোবাসার ধারণা। আজকে আপনারা আমাকে শিখালেন, আপনারা সবাই আমাকে শিখালেন। আমি কোন রাজনৈতিক দলের নই, আপনাদের কারোর সাথে পারিবারিক আত্মীয়তাও নেই, একজনের সাথেও না। কিন্তু এমন কি আত্মীয়তা যার ফলে এই দুপুরের পর থেকে আপনারা এখানে, যার ফলে বৃষ্টি বাদলের সম্ভাবনা আছে, তারপর আপনারা এখানে, যার ফলে আমি গলা বসা মানুষ, এই মানুষ ওই ট্যাবলেট একটু ডাবল করে খেয়ে তারপরে রিক্স নিয়ে চলে এসেছি। যখন আমি শহরে, সিলেট শহরে, তখনও প্রবল বৃষ্টি। আমিও ভাবতে পারতাম এখানে আপনারা আসবেন না, একবারও আমার মনে হয়নি আপনারা আসবেন না। আমার কাছে, আমি খবরও নিচ্ছি, পাচ্ছি, পেয়ে গেছি। আমরা কোনো সম্ভাবনা নাই কোনোদিন আপনাদের এখানে আমার কনস্টিটুয়েন্সি হবে না, আমি নির্বাচন করবো না কোথাও। কিন্তু আমার মূলত নির্বাচন হচ্ছে এই আপনাদের যে দেখলাম, এই ছবিটা যেন আমার স্মৃতিতে থাকে। এটার জন্য ওই ওনাদের অনুরোধ করেছে একটু ঘুরে সবার করে নিল। বা এতে কি হবে সামনে? এতজন মানুষ শুধু কথা শুনলে তো হবে না, ম্যাটেরিয়ালি আমরা কি পাই। আমার কাছে এই এলাকারই আরেকটা গ্রুপ নিউ ইয়র্কে দেখা করেছে। ওটার সামনে সংক্ষেপ করে, কারণ এদিকে নামাজের সময় আসছে। আমার পরিবেশ ও প্রকৃতি যারা ধ্বংস করছে, তারা আমাদের নিঃশ্বাস নেবার শক্তি কেড়ে নিচ্ছে, অক্সিজেন পাওয়ার সোর্স, উৎসগুলো ধ্বংস করে দিচ্ছে। একজন মানুষকে যদি আপনি গুলি করেন, আপনি একজন ঘাতক, একজনকে মারলেন। আর আপনি কোটি কোটি মানুষের প্রাণবায়ু শেষ করে দিচ্ছেন, তাহলে আপনি কি? আপনারা কি? আপনারা গণহত্যাকারী। সেই গণহত্যাকারী মানুষ বেশি নয়, কয়েকজন। আপনারা এমন পরিবেশ করেন, একতাবদ্ধ হতে হবে, এমন পরিবেশ করেন তারা যাতে ওইভাবে গাছ না কাটে, ওইভাবে পাহাড় ধ্বংস না করে, ওইভাবে তারা হাওরের ভিতর দিয়ে রাস্তা না করে। তারপরে হচ্ছে এই যে আপনাদের শহরের মতো বাজার, পানি নিষ্কাশন যারা বন্ধ না করে, এই যে ড্রেনগুলো, ড্রেনের উপরে এই যে বিল্ডিং টিল্ডিং ওটা সেটা করে এমন ভাবে করছে যাতে করে পানি নিষ্কাশন না হয়, ওখানে মশা জন্মে, তারপর ডেঙ্গু হয়, এখানে মানুষ মরে, একবারও কেয়ার করে না। তো ওরা বারবার কেমনে করতে পারে? এত কিছু ব্যবস্থা থাকা সত্ত্বেও দেখবেন নিজেরা যে অভিজ্ঞতা আছে, অভিজ্ঞতাটাকে নিয়ে চিন্তা করেন, আপনারাও সব বুঝেন। এই জন্য বলছি, আমি উপদেশ দিচ্ছি না, অন্যান্য জায়গা থেকে হবে। আমি এসছি এখানে আমেরিকা থেকে, আমি গেছি ভিয়েতনাম থেকে, আবার এখানে এসেছি। ভিয়েতনামে যখন গেছি, আপনাদের ভাই, আমি আমার যাকে এত ভালোবাসতেন আপনারা, আমাকে পৃথিবীর সবচাইতে প্রাচীন এবং সবচেয়ে মর্যাদাবান একটা র্যাঙ্ক, ওই র্যাঙ্ক তারা আমাকে দিয়েছে। আমার জন্য অনুষ্ঠান করেছে আফ্রিকা, বিভিন্ন মহাদেশের লোকজন পুরো একত্রে ওখানে। ওটা আমি আনতে গেছিলাম, ওটা নিয়ে প্রথম জন্মগ্রহণ দাঁড়িয়ে আসলাম। এটা যখন দেয়া হয় কাউকে, তখন সাথে সাথে তার নামের আগে সার যুক্ত দিয়ে দেয়, তখন এর থেকে ব্যাপারটা এসছে। তো আমি এটা নেওয়ার পর আমি ঢাকায় আসলাম। এদিকে পারিবারিক কাজও আছে, যেটা অনেক সময় করিনি। এর মধ্যে আমার এই পরিবারের কাজটা একটু সেরে নিলাম। আর কবির ভাই বললেন বৃষ্টি হলেও আপনার কাজ করেন, এই কথাটা কাছে। আমি বললাম অসুস্থতার কথা, বলে এখানে হসপিটাল আছে, আমরা তো আছি। আমি এসছি, আপনাদের সুস্থ পেয়েছি। এখান থেকে প্যান্ডেল শেষ, প্যান্ডেল থেকে ওই দিকে আরো একটু আপনারা সবাইকে দাঁড়িয়ে কথা শুনছেন। আমার কাছে মনে হচ্ছে আমার আদবের সমস্যা হয়ে যাচ্ছে যে আমি আপনাদের দাঁড় করিয়ে রেখেছি। আমি
প্রথম থেকে শেষ পর্যন্ত আমার কথা একটা, আমরা সবাই এক দেশের এক পরিবারের মানুষ। আমাদের এখানে শুয়ে আছেন শাহজালাল রাজিয়ান সহ ওনার এন্টায়ার আউলিয়া টিম, 360 আউলিয়া। এখন ওনারা আমাদেরকে যে নৈতিকতা শিখিয়েছেন, এই নৈতিকতার প্রথমটা হচ্ছে এই মানুষকে ভালোবাসতে। আর এটা ভালোবাসতেন যে মানুষজন তাদেরকে অনুসরণ করেছে। আপনারা এখনো একই কাজই করছেন, এই জন্য আপনারা সারা মানুষ, শ্রেষ্ঠ মানুষ। কেবলমাত্র ডিগ্রি থাকলেই শ্রেষ্ঠ মানুষ হয়ে যায় না। অনেক বড় বড় ডিগ্রি, অনেক বড় বড় ক্ষমতা পাওয়ার পর আপনাদের মতো এত গুণ তাদের নেই। আপনাদেরকে কেউ ডাকে নাই, অথচ আপনারা সবাই একত্রে আছেন। অর্থাৎ কেউ বাধ্য করে নাই, আপনারা নিজেরা নিজেদের টানে আছেন। আমি আবু জাফর মাহমুদ ফাউন্ডেশন গড়েছি। এই ফাউন্ডেশন আপনাদের সাথে একটা সম্পর্ক রাখবে, আপনাদের এখান থেকে টিম হবে। আমরা যেহেতু সারা বিশ্বময় আমি করি, বিশ্বের যতটুকু জায়গাতে আমার কাছে দাও তারা সম্পর্ক করেছে করি, আমাকে তখন এই যে জাতিসংঘ থেকে গ্লোবাল অ্যাম্বাসেডর ফর পিস, শান্তিতে বিশ্ব অ্যাম্বাসেডরের বাংলাতে দূত। রাষ্ট্রদূত হচ্ছে এক রাষ্ট্রের যে প্রতিনিধিত্ব করে, আর যখন অনেক রাষ্ট্র বা সব রাষ্ট্র, তখন হচ্ছে বিশ্বদূত। আপনাদের একজন ভাই, একই রক্তের একই পরিবারের, কেমন লাগে যে আপনাদেরকে এত বড় মর্যাদা তারা দিচ্ছে? কিন্তু আমি কাজ করবার সময় তো ভাবি নাই। আমি যখন সিলেটে এই হাওড়ে এখানকার দিকে এই হাত বাড়িয়ে রেখেছি, মানুষের কষ্টগুলোর অংশীদার হয়েছে, কে নেংটি পরে না কে লুঙ্গি পরে, ওটা ভাবি নাই। এরা সবাই আমাদের ভাই, এরা আমাদের পরিবারের লোক, আমাদের আত্মীয়। তখন ভাবি নাই এরকম বড় জায়গা থেকে স্বীকৃতি বা পুরস্কার। এখন এগুলো অটোমেটিক্যালি আসা শুরু হয়েছে। ভিয়েতনামের কথাটা বলতে গিয়ে যে কথাটা তখন বলিনি, সেটা হচ্ছে আমাকে তারা যে এই যে অ্যাওয়ার্ডটা দিয়েছে, যে র্যাঙ্কটা দিয়েছে, এটার নাম হচ্ছে নাইট, KNIGHT। আমাকে এই নাইট উপাধি তারা দিয়েছে। 1099 সনে এটি প্রথম চালু হয় জেরুজালেম, যে নাইট অফ সেন্ট জন অফ জেরুজালেম, এটার নাম। মুসলমানরা, এর আগে খ্রিস্টানরা, তার আগে ইহুদিরা জেরুজালেম এবার দখলে ছিল না, খ্রিস্টানদের দখলের সময় তখন এটা চালু হয়। এখনো পর্যন্ত এটা চলছে। তো এটা তারা যে সমস্ত বৈশিষ্ট্য যোগ্যতাগুলোর কারণে ওরা আমাকে চিন্তা করেছে, ওগুলো জানালো, যোগাযোগ করলো, তারপরে এটা হলো, আমি পেলাম। তো আমি না চাইতে এত বড় জায়গায়, আর যদি আপনাদের শুধু চেয়ে বসি, তাহলে নিশ্চয় আরো বড় কিছু, সেই বড় কিছু আপনাদের সহ পেতে চাই। একটু দোয়া করে, কথাগুলো নতুন মনে হলেও এটি সম্ভব, এবং সেটা এই বছরের ভিতর নতুবা আগামী বছরের মাঝামাঝি এর মধ্যে থেকে হয়ে যাবে। আপনারা একা একা হাসবেন, খুশিতে আনন্দে আন্দোলিত হবে। এই সুখবরটা জানাতে এলাম, সুখবরটা জানালাম, মনোবল রাখুন। আমি যখন নেমেছি আপনাদের দিকে হাত বাড়াতে, তখন মনোবলটাই ছিল আমার মূল শক্তি। যখন সিলেট শহর পানিতে ডুবা, ঘর থেকে নামতে পারছে না, কবির ভাই তার বাড়ি থেকে ওইটার থেকে নিচে নামতে পারছেন না, কারণ তখন মালামাল আপনাদের জন্য কিনবেন কিভাবে? এভাবে প্র্যাকটিক্যালি আমাদের দুই ভাইয়ের মধ্যে তখন যোগাযোগ হতো। কথা বোঝা গেল? এই যোগাযোগটা আমরা এত দূর থেকে যদি করতে পারি, আপনারা এক জায়গা থেকে পারবেন না। এই জিনিসগুলো আপনারা বাড়ান, এই জিনিসগুলো বাড়ান। আমি প্রত্যেকটা কিছুতে রেজাল্ট পাই। আজকেও আল্লাহর হুকুম, প্রত্যেকটা জিনিস যেভাবে চাইছি সেভাবে হয়েছে, গতকালের ওভাবে হয়েছে। বিভিন্ন কাজগুলো এখন পাই। আমাদের সামনে আরো বড় প্রাপ্তি আসতেছে, বড় প্রাপ্তি, অনেক বড় প্রাপ্তি। আমি রিপিট যে ওটার সবগুলোর অংশীদার হবেন আপনারা, সরাসরি লাভবান হবেন, সরাসরি লাভবান। এটা যেহেতু
ওই যে আমি রাজনৈতিক দল গোষ্ঠীগতভাবে হেরাও সবাই আমার আপন বাংলাদেশে, কিন্তু হচ্ছে কি ওনারা যখন দলবাজি করতে গেলে আরেক দলের বিরুদ্ধে যেতে হয়, তাহলে আবার বিভক্তিটা চলে আসে। ওটার আমাদের বাংলাদেশে ওই সময় নাই। কেন নাই? শুধু বাংলাদেশ দিয়ে বিশ্ব চলে না, বিশ্বের অনেক খ্যাকো আছে, অনেক বড় বড়রা আছে, ওরা যে কম্পিটিশন করে ওখানে এক হলো স্লেভারি করা, আরেকটা হচ্ছে তাদের সাথে আন্ডারস্ট্যান্ডিং তৈরি করা। আমার কাজ হচ্ছে তাদের সাথে আন্ডারস্ট্যান্ডিং তৈরি করা এবং আমি তাতে সফল। সেই কারণে প্রেসিডেন্ট বাইডেন, দ্য প্রেসিডেন্ট অফ দ্য ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, আমাকে গোল্ড মেডেল দিয়েছে। আমাকে আমার তৎপরতার সফলতার আজীবন সম্মাননা দিয়েছে। আমেরিকার সর্বোচ্চ পরিষদ সেনেটারিয়াল অ্যাওয়ার্ড আমাকে দিয়েছে। কংগ্রেস আমাকে অ্যাওয়ার্ড দিয়েছে। এগুলো তারা দেয় কেন? আমি আমেরিকান। আমি অবশ্যই ওই যে আমাদের ৭১-এর যুদ্ধের সময় এই দেশের খেয়ে এদেশে থেকে যারা আমাদের বিপরীতে কাজ করেছে ওগুলোকে আপনারা পছন্দ তো করেন না। একইভাবে আমি যখন আমেরিকান, আমিও সেখানে ওই জিনিসটা হতে চাই না, বিহারি হতে চাই না। বুঝা গেল? ওই সময় এখন বিহারিরা এখানে খেয়ে এখানে থেকে আশপাশে আমাদের গোলাগুলি করেছে, আমাদের স্বাধীনতা যুদ্ধ চেয়েছে, এটার বিরুদ্ধে গেছে না। এটি একটি শিক্ষা। এর অর্থ এখনো তাদের ঘৃণা করবো তা নয়। আমরা ওই যুদ্ধে জিতে গেছি, বিজয়ীরা কোনোদিন ঘৃণা করে না। পরাজিতদের কাজ হলো অন্যকে তাল্টু ফাল্টু করা। কিন্তু যে বিজয়ী সে তো বীর, সে তো তার বিজয় অর্জিত, তার মর্যাদা সর্বোচ্চ যে আছে সে আর কি চায়? তার মেজাজ তখন কুল থাকে। খেয়াল করবেন, যত মানুষ অন্য নম্বরে এরা বিজয়ী হওয়ার পরেও কিন্তু কুল হয় না, কারণ সে নিজের ভিতরে পরাজয়টা কাজ করে, আমার করে না। সেই কারণটা আমি নিশ্চিন্তে এই সবার সাথে আলাপ করতে পারলাম। আমরা সবাই একতাবদ্ধভাবে আমরা বাংলাদেশের মানুষ, এক অন্যকে ভালোবাসি। বিপদে আপদে দুর্দশায় দুর্ভোগে, যেহেতু গ্রামে একভাবে থাকেন না, বৃষ্টি আসলে একসাথে পানি সরান না, ঠিক আছে? এইরকম টাইপ যা জানেন ওটাই, শুধু ওটাই চর্চা করেন। আর আমি আপনাদের কোনো ওয়াদা দিয়ে লাভ নেই। আমি আমার নিজের প্রেমের তাড়নায় আপনাদের সাথে বন্ধন করেছি। ঠিক একইভাবে আমি নিজে থেকে আমার কাজ যতটুকু করা আমি সেভাবে করবো, অন দ্য টপ। আমি হয়তো বা গ্রাম ভিত্তিক এটা পারবো না, অন দ্য টপ। আর স্থানীয় ভিত্তিক এগুলো যোগানটা দিতে হবে আপনাদের। এটা কারো বিরুদ্ধে নয়, কাউকে গালি দেওয়া নয়, কেবলমাত্র একতাবদ্ধ হয়ে থাকলেন। আর আমি বিশ্বাস করি আপনারা আমাকে দোয়া করেছেন, এটা আমি বিশ্বাস করি। এই যে ভালোবাসাটা, এটাই দোয়া। আমি এসে এতগুলো তরুণকে দেখেছি, তাদের বয়সে আমি যা করতাম, এই তরুণরা তোমাদের এই বয়সে যুদ্ধ করে একটা রাষ্ট্র বাংলাদেশ জন্ম দিয়েছে। আর এই তরুণরা তোমরা এই বয়সে কি করবে? এখন তার রাষ্ট্র জন্ম দেওয়া লাগবে না, রাষ্ট্রের সমৃদ্ধির জন্য সমাজকর্মগুলোতে নেতৃত্ব দিবে। এটা অন্যের জন্য না, নিজেদের জন্য। এই রাস্তা দিয়ে নিজেরা হাঁটবে, এই স্কুল কলেজে নিজেরা যাবে, এই স্কুল কলেজ মাদ্রাসায় মক্তবে নিজেদের মেয়েরা যদি আজকে ইজ্জতের সাথে থাকে, নিজেদের সন্তানরা তো থাকলো। অন্যের ইজ্জত দেখলে নিজের ইজ্জত অটোমেটিক্যালি নিশ্চিত হয়ে যায়। এসব ব্যাপারে কোনো নিরপেক্ষতা নাই। এসব ব্যাপারে আমরা পক্ষ, আমরা আনন্দের পক্ষে, আমরা উপকারের পক্ষে, আমরা একতার পক্ষে, আমরা শান্তির পক্ষে, আমরা একে অন্যের এই সমাজে আছি। সামাজিক যে মূল্যবোধ, পারিবারিক যে মূল্যবোধ, এই যে শিক্ষা, এই শিক্ষাটার পক্ষে আমরা কেউ নিরপেক্ষ নই, আমরা হব না কোনোদিন নিরপেক্ষ। অতএব দেখো আমি চুপচাপ থাকলাম, ওই বদমাইশও খুশি হলো, বদমাইশি করে যেতে লাগলো এবং সফল হয়ে গেল, আমি নিরপেক্ষ হয়ে যাব না। এটা আমরা শিখে নেই। আমাদের ধর্ম এটা বলে না, পরিবার বাপ চাচারাও এটা শেখায় নাই, যেসব প্রতিবেশী আদর করেছে তারাও এটা শেখায় নাই। তো আমরা কেন নিরপেক্ষ থাকবো? নিরপেক্ষ না। সুতরাং আমরা এক অন্যকে ভালোবাসি। আর আপনাদের ভালোবাসার সম্বল করে আমি এখান থেকে যেতে চাই, এই আশা আমি করতে পারি। হে আল্লাহ, আপনি আমাকে কবুল করুন। হে আল্লাহ, আপনি দেখছেন আমরা সবাই এক জায়গায় প্রকাশ্যে আপনার কাছে অনুমতি চাই, আপনি আমাদের কবুল করুন। আপনি ছাড়া কেউ নাই কবুল করার।
আপনি ছাড়া কেউ নাই ভালোবাসার, আপনি ছাড়া কেউ নাই আমাদের শেষ আশ্রয়, আপনি আমাদের একমাত্র আশ্রয়। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ ডক্টর আবু জাফর মাহমুদ স্যারকে ওনার মূল্যবান বক্তব্য রাখার জন্য। আমি সবাইকে অনুরোধ করব আপনারা নিজ নিজ আসনে বসবেন। আমাদের পক্ষ থেকে বিশেষ করে যে আমাদের প্রধান অতিথি এসেছেন ওনার সৌজন্যে আমরা আমাদের কবির ভাই ওনার পরিবার কিছু নাস্তার ব্যবস্থা করেছেন। আপনারা নিশ্চিত যারা বসেন আপনারা নিশ্চিত যারা বসেন আপনারা এখানে নিশ্চিত যারা বসেন আপনারা পরিচয় করবেন না। পর্যাপ্ত পরিমাণ নাস্তা আছে।